আমাদের প্রেমের কথা চ্যানেলটির সকল প্রকারের পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। রোগ আর শোক দুটো একসাথে যখন নেমে আসে, জীবন তখন দুর্বিষহ করে দেয়। রোগ শোক দুটোর বিড়ম্বনায় রাতে এক ফোঁটাও ঘুমাতে পায়নি নন্দিনী। সত্যি জীবনটা বড়ই দুর্বিষহ হয়ে উঠেছে তার। জ্বর কমার বদলে উল্টো আরও বাড়ল। হাত পা ফুলে অসহ্য ব্যথায় নন্দিনী কাতরাতে লাগলো। আদিত্য সারা রাত নন্দিনীর মাথায় জলপট্টি দিল। নন্দিনীর অবস্থা দেখে নাহিদা শিকদারের উপর ভীষণ ক্রোধ জন্মালো। কেমন মা, একটা বারও মেয়ের খোঁজ নিচ্ছে না। সারাটা রাত নির্ঘুম আর বিভীষিকাময় পার হলো দুজন মানব মানবী। 4-5 বমিও করল নন্দিনী। আদিত্যের গায়ের উপরও করেছে বারতিনেক মতো। আদিত্য নীরবে সব সহ্য করে নিল। বমির উৎকট বাজে গন্ধ, বিন্দুমাত্র নাকমুখ কুচকাল না। বিরক্ত হয়ে নন্দিনীকে একটা ধমকও দিল না, উল্টো নিজ হাতে যতটুকু পেরেছে পরিষ্কার করে দিল। তবে নন্দিনীর জায়গায় অন্য কেউ হলে আজ বোধহয় খবর ছিল। আদিত্য দীর্ঘশ্বাস ফেল। এমন অবস্থায় নন্দিনীকে রেখে আদিত্য চলে যেতে পারছে না। অন্যদিকে একে একটা কক্ষে দুজন প্রাপ্তবয়স্ক অবিবাহিত ছেলেমেয়ে রাত্রি যাপন করাটা কতটা দৃষ্টিকটু তা আদিত্যের চেয়ে ভালো আর কে জানে। সব নেই অনের বাজ বিচার পায়ের তলায় পিষে আদিত্য নন্দিনীর জন্য এক বিষণ্ণ নির্ঘুম রাত পার করল। শেষ রাতের আজান দেওয়ার ঠিক পূর্ব মুহূর্তেই পর ঠান্ডায় নন্দিনীর আবারও শ্বাসকষ্ট বেড়ে গেল, আবারও বমি হলো। আদিত্য ঘাবড়ে গেল, আবারও জামাকাপড় সব নষ্ট করে ফেলল নন্দিনী। আদিত্য যতটুকু পেরেছে টিস্যু দিয়ে কোনো মতে মুছে দিল। নন্দিনী তার ড্রেস চেঞ্জ করার অবস্থায় নেই। নন্দিনী নিস্তেজ হয়ে পড়েছে পুইলতার ন্যায়। আদিত্যেরও ওরকম কোনো রাইট নেই নন্দিনী ড্রেস চেঞ্জ করার। বমি করে হাঁপাতে হাঁপাতে নন্দিনী বলল, আমার আম্মু এসেছে। আদিত্য দাঁতে দাঁত চাপল। এখনো ওই মহিলার কথা স্মরণ করছো? শিক্ষা হয় নাই? নন্দিনী কিছু বলল না। মা তো মাই, খারাপ হলেও মা, ভালো হলেও মা। মা অপরাধ করলেও সেটা অপরাধ হিসেবে গণ্য করা যায় না। আর নন্দিনী তো তার মায়ের নেওটা। একদিনের ভুল বোঝাবুঝিতে মাকে কিভাবে ভুলে যাবে সে? এতটা বিবেকহীন নয় নন্দিনী। নন্দিনী জানে তার মায়ের চেয়ে এই পৃথিবীতে আর কেউ এত ভালোবাসায় কিংবা ভালোবাসতে পারবে না। হয়তো সন্ধ্যার ওই ঘটনা আর ওয়াসিফের মিথ্যা বানোয়াট কথার জন্যই তার মা তাকে ভুল বুঝেছে, এর বেশি কিছুই না। ঠিকই তার মা আসবে এটা নন্দিনী জানে, এটা তার প্রবল আত্মবিশ্বাস। তাই বলে কি মাকে ভুলে যাবে, বেইমানি করবে? এটা কখনো না। জীবনে চলার পথে এরকম কত শত বাধা বিপত্তি, উড়ো বিপদ সহ আরও কত কি আসবে যাবে। তাই বলে নির্দিষ্ট কারোর উপর মনক্ষুণ্ণ হওয়া বুদ্ধিমানের কাজ নয়। তাছাড়া অভিভাবকরা সবসময় তাদের সন্তানের ভালো চান। নন্দিনীর ক্ষেত্রে তার মায়ের রিয়্যাক্ট করাটাও বিপরীত কিছু নয়। তার মা চায় সে ভালো থাকুক। নন্দিনী ব্যথায় কেঁদে উঠল, সারা শরীরে কম্পন বেড়ে গেল। ন্যায় অন্যায় ঘোরতোর পাপ যেন আদিত্য অনিচ্ছা সত্ত্বেও নিজের সাথে নন্দিনীকে জড়িয়ে নিল। নন্দিনীও আদিত্যকে জড়িয়ে ধরল কোনো সংকোচ ছাড়াই। যেন আদিত্য তার কত আপন, যেন কত চেনা জানা, বহুকাল বহুদিনের। আদিত্যেই উষ্ণতা পেয়েই এর কিছুক্ষণ পরেই নন্দিনীর শরীরে কম্পন নিয়ন্ত্রণে এলো। নন্দিনী চুলের ভাঁজে আঙ্গুল চালাতে লাগলো। আদিত্য আজান হয়ে গেছে খানিক পূর্বে। ভোরে সোনালি সূর্য উদয় হওয়ার পালা। আদিত্য এখানে থাকার মোটেও শোভাজনক নয়। ভাবল নন্দিনীকে ঘুম পাড়িয়ে আলো ফোটার পূর্বেই ওখান থেকে বের হয়ে যে কোনোভাবে নন্দিনীকে শীঘ্রই হসপিটালে অ্যাডমিট করবে। তাই নন্দিনীকে ঘুম পাড়ানোর চেষ্টা করলো। নন্দিনী আদিত্যের মনস্তাপ বুঝতে পারল। বাবা মা ছাড়া এমন অবস্থায় নন্দিনী নিজেকে অসহায়ত্ববোধ করছে। আদিত্য বুঝতে পারল নন্দিনী চায় না সে চলে যাক। আদিত্য মাথায় হাত বুলাতে বুলাতে হঠাৎ কিছু একটা মনে পড়তেই বলল, যতদূর জানি তোমার আম্মু তোমাকে খুব ভালোবাসেন, তাহলে তোমার এমন অবস্থা দেখিও কি করে পারলো বাইরে থেকে তোমায় দরজা লক করে যেতে? তার বিবেকে বাঁধলো না? নন্দিনী দুর্বল গলায় বলল, আম্মু আমায় ভুল বুঝেছে আদিত্য। আর আম্মু লক্ষ্য করেনি আমার হাতে পায়ে যে কাঁচ ঢুকেছে, তাই ডোর লক করে গেছে। তাছাড়া আমার জন্যই তো আম্মুর কপাল ফেটেছে। কপালে ভাঁজ ফেলে বলল, ভুল বুঝেছে কেন? আম্মু তখন আপনাকে দেখেছিল, ভেবেছিল আপনি আমার বয়ফ্রেন্ড, আর এ নিয়ে সন্ধ্যায় একতরফা ঝামেলা করেছিল আমার সাথে। আদিত্য জানতে উদ্গ্রীব হয়ে বলল, ঠিক কেমন ঝামেলা? নন্দিনী বলতে চাইল না। আদিত্য শক্ত গলায় বলল, জলদি সব খুলে বলো, নয়তো তোমার খবর আছে।
আদিত্যের রাশভারী কণ্ঠে নন্দিনী ঘাবড়ল। নন্দিনীকে নিরুত্তর দেখে আদিত্য হঠাৎ একটা রামধমক দিতেই নন্দিনী গড়গড় করে সব বলে দিল। সব শুনতে আদিত্যের মাথায় রক্ত চড়ে উঠল। নন্দিনীর মা এতটা নিজ মন মানসিকতার এবং অহংকারী আদিত্য স্বপ্ন ভাবতে পারল না। অহংকার তো করেছে, আবার তাকে ছোটলোক বলেও তুলনা করেছে। নিজের মেয়েকে ভুল বুঝেছে। মহিলা কি জানে তার মেয়ের জন্য আদিত্যের কয়টা গাড়ি কেনার সামর্থ্য রয়েছে? সে একজন ডাক্তার। ইউএসের ডলার অনুযায়ী ডেইলি, উইকলি, মান্থলি অ্যান্ড ইয়ারলি তার ইনকাম কত? সাধারণত আধা ঘন্টার কিংবা 1 ঘন্টার ছোট্ট একটা অপারেশন করি তো তারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয় পেশেন্ট থেকে। এছাড়াও চেম্বারে বসে দিন সর্বনিম্ন 30-50 জন পেশেন্ট দেখলেই তার কারিগরি অর্থ আসে। শুধু তাই নয়, সে বেশ কয়েকটা সরকারি এবং বেসরকারি হসপিটালের সাথে জড়িত। সেখান থেকে মাসে মোটা অঙ্কের অ্যামাউন্ট আসে। এছাড়াও ইউএসএতে তার 3 বন্ধু মিলে বড় অ্যামাউন্ট খরচা করে এই 10 বছরের মধ্যে 3টি ফ্লোর রেন্ট নয়, বরং পরিশ্রমের সকল অর্থ দিয়েই কিনে নিয়ে সেখানে দেশি বিদেশি সকল নামিদামি মেডিসিনের শপ দিয়েছে। বেশ সংখ্যক কর্মচারী দিয়ে 3 জনেই পরিচালনা করছে। আরও 2টি ব্রাঞ্চ ওপেন করার জন্য ফ্লোর কেনা হয়ে গেছে। এবার ইউএসএ গেলেই কর্মচারী বিজ্ঞপ্তি দিয়ে দ্রুত সবগুলো ওপেন করবে। তাদের সাথে আবার নিউ ডক্টর হিসেবে তার ছোট ভাই আয়মানও রয়েছে। এখন 4 জন মিলেই সব পরিচালনা করে। তারা 3 বন্ধু মিলেই 2টো বাড়িও কিনে নিয়েছে বিজনেসের লভ্যাংশ দিয়ে। আর এই মহিলা না জানি তাকে ছোটলোক বলে তুলনা করেছে। রাগে ক্ষোভে আদিত্যের মাথার রগগুলো দপদপ করছে। আদিত্য ফোন করলো টিস দিবে এই অহংকারী নিচু মন মানসিকতার পরিপূর্ণ মহিলাটিকে। দাঁতমুখ পিষে পড়ল। এই মহিলাকে তো আমি ছাড়ব না। ডক্টর আদিত্য চৌধুরীর সাথে পাঞ্জা লড়া। নন্দিনী ভয় পেল। আদিত্যের চেহারা ভয়ঙ্কর দেখাচ্ছে। সূচির মুখশ্রী রক্তাভ হয়ে উঠেছে। কেন যে বলতে গেল? আদিত্য আর এক মুহূর্ত সময় বিলম্ব না করে দ্রুত রায়হান আর মেহরাবকে টেক্সট করলো। ওরা দুজনও ঘুমায়নি। আদিত্যের মেসেজ পেতেই রায়হান কল দিয়ে বলল, তুই কি পাগল হয়েছিস আদিত্য? ভেবেচিন্তে কথা বল। তুই সাপের মাথায় নয়, বরং সাপের লেজে পা দিচ্ছিস। যখন তখন ছোবল মারতে পারে। এছাড়াও নাহিদা শিকদারের সাথে টক্কর দেওয়া উচিত হবে না। এই মহিলা ঠিক কতটা ভয়ঙ্কর তা তুইও জানিস না। অহেতুক একটা মিথ্যা মামলা ঠুকে দিবে তোকে। হ্যাঁ, আমি নাহিদা শিকদারের কলিজার টুকরার জন্য পাগল হয়েছে। আর নাহিদা শিকদার মাই ফুট। ওই মহিলার অহংকার আমি ধুলোয় মিশিয়ে চূর্ণ বিচূর্ণ করে ছাড়বো। এখন যা বলেছি তাই করো। অতিরিক্ত মেয়ে করে না এই মহিলা। এবার এই মেয়ে দিয়ে তার সাথে আমি মাইন্ড গেম খেলবো। মহিলা ভাবে কি নিজেকে? যত বড় মুখ নয় তত বড় কথা। আমাকে বলে কিনা আমি নাকি ছোট লোক। তার মেয়েকেও বাড়ি নিয়ে ঘোরাঘুরি করি। আমার গাড়ি কেনার সামর্থ্য নাই। তার মেয়েকে সুখে রাখতে পারবো না। ইভেন আমরা নাকি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড। এছাড়াও আমরা নাকি রুম ডেট করেছি। এই মহিলা জানে ডক্টর আদিত্য তার চরিত্রকে কতটা যত্ন করে। আর একে জানে আমার মাসিক ইনকাম কত। এই মহিলা কি জানে তার মেয়ের দিকে আমি কখনো কামকতা নয়, বরং প্রথমে স্নেহের তারপর ভালোবাসার দৃষ্টিতে তাকিয়েছি। তার মেয়েকে কখনো মলিনতা নিয়ে স্পর্শ করিনি। আর এ কিনা আমাদের নিষ্পাপ চরিত্রের অপবাদ দিল। তার অহংকার আর চাপার জোর না কমানো পর্যন্ত আমি আদি চৌধুরী স্বস্তি পাব না বলে আদিত্য আর খরসান জলদের শক্ত করল। আদিত্যকে ভয়ানকভাবে ক্রোধান্বিত হতে দেখে নন্দিনী ভয়ার্ত হলো। রায়হান বলল, ঠিক আছে, যা ভালো মনে করিস। আমার বলার বলছি, তুই না শুনলে কি আর করার। তবুও বলবো এই মহিলা ডেঞ্জারাস। আর শোন, 8 ঘন্টা অপেক্ষা কর, সব কিছুর ব্যবস্থা করছি। আর নন্দিনীকে দেখে রাখিস, আপডেট জানাবি। বলেই সংযোগ বিচ্ছিন্ন করলো। আদিত্য নন্দিনীকে শুয়ে কক্ষে পায়চারি করলো। ভয়ে নন্দিনীর গলা শুকিয়ে এলো। হঠাৎই সারা কক্ষ ভারী হয়ে উঠল। নন্দিনী কম্পিউটারের নিচে ঠকঠক করে কাঁপতে লাগলো। এরপরই প্রায় আধা ঘন্টা পর রায়হান আর মেহরাব নন্দিনীর বেডরুমে ঢুকলো। ওদেরকে দেখে নন্দিনী ভয়ে আতঙ্কিত হলো। আদিত্য নন্দিনীকে বেডের উপর বসিয়ে একটা পেপার এগিয়ে দিয়ে বলল, এখানে দ্রুত সাইন করো, কোনো কথা নয়। নন্দিনী ভয়ত গলায় বলল, এটা কিসের পেপার? আদিত্য ফের কড়া একটা রামধমক দিতেই নন্দিনী কেঁপে উঠল। আদিত্যকে ভয়ঙ্কর দেখাচ্ছে। এদিকে রায়হান আর মেহরাবকে দেখে নন্দিনীর অন্তরাত্মা শুকিয়ে গেল। যদি ওয়াসিফের মতো কিছু করে বসে। ওয়াসিফকেও তো নন্দিনী খুব খুব ভালো জানতো, কিন্তু হঠাৎ করে তার এমন কুৎসিত রূপ বেরিয়ে আসবে সেটা নন্দিনী কালোভদ্র ভাবিনি। তেমনি রায়হানরা যতই উপর দিয়ে ভালো দেখাক, ভেতরটা তো নন্দিনী জানে না কেমন।
পুরুষ তো পুরুষই, সুযোগ পেলে নরমাংসের স্বাদ কে না নিতে চায়। উত্তম পুরুষ চেনা বড্ড কঠিন। আদিত্য ফের রাম ধমক দিতেই নন্দিনী বলল, আমি একবার পরে দেখি। ফাজলাম হচ্ছে। বলে নিচে নন্দিনীর ব্যান্ডেজ করা হাত ধরে জোরপূর্বক সাইন করিয়ে নিল। নন্দিনী পর আদিত্য নিচেও সাইন করলো। রাহেনরা পেপার নিয়ে চলে গেল। নন্দিনী জানে পানি এলো। নন্দিনী এবার অভিমানে কেঁদে উঠল। আদিত্য এবার হ্যাসকা টান দিয়ে নন্দিনীকে স্বইচ্ছায় মুখে জড়িয়ে নিল। নন্দিনীর গালগুলো সিক্ত হতে লাগলো তপ্ত জলের স্নানে। একটু আগে রামধমক দিয়ে তাকে ভয় দেখিয়ে কার্যসিদ্ধি করে এখন আদর দেখাচ্ছে। নন্দিনী সরে আসতে চাইলে আদিত্য ফের জোরপূর্বক কাছে টেনে বুকের সাথে মিশিয়ে নিল। নন্দিনী আদিত্যকে খামচে ধরে আশঙ্কিক কেঁদে উঠতেই আদিত্য বলল, নন্দিনী ফুল। নন্দিনী বুক ভাসাতে ব্যস্ত হলো। বাবা মায়ের পরেই নন্দিনী কেন জানে আদিত্যকে খুব ভরসা করে। আর সেই মানুষটার একটু আগের রূপ দেখে নন্দিনীর ভীষণ অভিমান হলো। আদিত্য বলল, একটা কথা শুনবে? অভিমানী নন্দিনী মাথা নাড়ল, শুনবে না। আদিত্য বলল, জানো, মানুষ নিজেকে পুরোপুরি দেখতে পায় না বলেই প্রতিচ্ছবি হিসেবে কাউকে ভালোবাসে। আমিও তেমনি তোমাকে ভালোবাসি নন্দিনী ফুল। আর আজ থেকে তুমি আদি চৌধুরীর নন্দিনী ফুল। কথাটি শুনতেই নন্দিনীর শীত দ্বারা পেয়ে সর্পিল গতিতে একরাশ উষ্ণ শীতল স্রোত বয়ে গেল। আদিত্য নন্দিনীর চিবুক তুলে পড়ল। তোমাকে ভালোবাসো নন্দিনী, সত্যিটাই বলবে প্লিজ। নন্দিনী সোজাসুজি মাথা নাড়ল, ভালোবাসে না। আদিত্য বলল, কেন ভালোবাসো না? সে কথা নন্দিনী কখনো বলবে না। ভালোবাসতো তো, কিন্তু একটু আগে রামধমক দেওয়ার জন্য এখন আর ভালোবাসে না। আমি যদি হঠাৎ একটা সিদ্ধান্ত নেই তুমি সায় দেবে নন্দিনী? নন্দিনী নির্বিকার। আজ আর কথা বলবে না। চোখ দিয়ে টুপ টুপ করে জল গড়াতে লাগলো। সেদিকে তাকিয়ে আদিত্য বলল, জানো, ধন সম্পত্তি নয়, মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি। মনের মতো একজন জীবনসঙ্গী হলে আর কিছুর প্রয়োজন নেই পৃথিবীতে। জানো, আমি একটু সুখে থাকতে চাই। জীবনে এর বেশি আর কিছুই চাই না। জাস্ট একটু মানসিক শান্তি চাই, যেটা নিয়ে একটু শান্তি অনুভব করা যায়, যেটা নিয়ে টেনশন মুক্ত থাকা যায়, যেটা নিয়ে রাতে একটু শান্তিতে ঘুমানো যায়। আমি তোমার সাথে খুব সুন্দর একটা সাধারণ জীবন কাটাতে চাই, যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না, শুধু একে অন্যের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা থাকবে। রাজি তুমি আমার সিদ্ধান্তে? তবে আদিত্যের প্রতিটা কথা তার হৃদয়ালিন্ত শীতল করে দিল। মানুষরা তখন লেকের পাড়ে গড প্রমিস করে ফরগিভ মি বলে এখন আবার তাকে এবং তার মাকে বকেছে। নন্দিনী ফুঁসতে লাগলো। আদিত্য বুঝতে পেরেছে নন্দিনী স্বাভাবিক মানুষ নয়। যতটা ম্যাচুরিটি দেখায় ঠিক ততটা তার মধ্যে থাকলেও রাগ অভিমানের জন্য ধরে রাখতে পারে না, কঠোর হতে পারে না। এছাড়াও অজানা কোনো এক ভয় তার মস্তিষ্কে গেঁথে রয়েছে। আবারও বলল, আমি তোমাকে না জানিয়ে একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছি নন্দিনী ফুল। আজ থেকে আমি তোমার জন্য দুনিয়ার সবার সাথে যুদ্ধ করতে রাজি। যদি তুমি একটাবার বলো তুমি আমায় ভালোবাসো, তুমি আমার পাশে থাকার অঙ্গীকার করো, আমি নিজেই নিজেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সৈনিক হিসেবে তৈরি করব তোমার জন্য। বলো আমায় ভালোবাসো। নন্দিনী জেদ ধরেছে আজ কিছুতেই বলবে না। কথায় কথায় তাকে কেন ধমক দিবে, তাও আবার রাহেনদের সামনে। তবে মনে মনে লজ্জায় লাল হয়ে পড়ল। আপনি নামক যন্ত্রণা থেকে মুক্তি কেন মেলে না আদিত্য? আপনার চোখের গভীরে সেই কবেই খুন হয়েছি। আমি বিচার দেব কার কাছে? আমি আপনাকে ভালোবাসি সেটাও বলবো বা কার কাছে আমি? জুই ফোঁটা আর শিশির ঝরা ভরি নাহিদা শিকদার বাসে ফিরে এলেন। সর্বপ্রথম মেয়ের কক্ষে প্রবেশ করতেই উৎকট গন্ধ পেলেন। ডোর ওপেন করে মেয়ের কাছে আসেন। নন্দিনী ঘুমিয়ে রয়েছে, চোখে মুখে বিষাদের ছাপ স্পষ্ট। সারা বেডের আশেপাশে বমি উৎকট বাজে গন্ধ। বুকটা ধক করে উঠল। কাল রাতে মাথা ঠিক না থাকায় মেয়ের যত্ন নিতে পারেনি। রাতে মেয়েটা ডিনারও করেনি। বার কয়েকদিনই ডেকেও গেছেন। মেয়ে তার জেদে অটল রইল। মেয়ের গালে হাত রাখতেই চমকে উঠলেন। জরিকা পুড়ে যাচ্ছে। গায়ের উপর থেকে কমফোর্টার সরাতে দেখলেন হাতে পেয়ে ব্যান্ডেজ, পা ফুলে গেছে। নন্দিনী মায়ের স্পর্শ পেয়ে দ্রব্যক্রমে কুকিয়ে উঠে মাকে ডাকলো। মেয়ের অবস্থা দেখে নাহিদা শিকদার নীরবে কেঁদে ফেলেন। নিজের প্রতি প্রচণ্ড পরিমাণে রাগ হলো, অনুশোচনাও হলো। তখন স্বামী আর ভাতিজার অবস্থা দেখতেই তিনি দিকবিদিক শূন্য হয়ে গেলেন। মেয়ের কথা চিন্তা করে ডোর লক করে গেছেন। যদি মেয়ে জেদের বশবর্তী হয়ে
ওই ছোটলোক ছেলেটার সাথে পালাই, তাই ড্রেস চেঞ্জ করিয়ে দৌড়তো কয়েকজন সার্ভেন্ট দ্বারা নন্দিনীকে গাড়িতে তুলে হসপিটালে নিয়ে গেলেন। নন্দিনীর আবারও শ্বাসকষ্ট শুরু হলো। দ্রুত অক্সিজেন মাস্ক পরিয়ে ওটিতে নেওয়া হলো। পায়ের গভীরে ঢুকে যাওয়া কাজ বের করা হলো। 2 দিন অবজারভেশনে রেখে পরের দিন কেবিনে শিফট করা হলো। নাহিদা শিকদার এক পলকের জন্য মেয়ের কাছ থেকে সয়নি। নবাব সাহেব মোটামুটি সুস্থ। সকালবেলা ওনাকে মেডিসিন খাইয়ে কেবিনে রেখে মেয়ের কেবিনে গেলেন তিনি। 3 দিন চলে আজ নন্দিনী মায়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। সে তো বেডে ঘুমিয়ে আছে। নন্দিনী ডেকে তোলেন নাহিদা শিকদার। হাত মুখ মুছে ব্রেকফাস্ট খাওয়াতে নিলেন, কিন্তু নন্দিনী খাবে না বলে জেদ ধরেছে। মেয়ের রাগ যে এখনও কমেনি তিনি বুঝলেন। বলেন, তাড়াতাড়ি ব্রেকফাস্ট করে নাও, মেডিসিন খেতে হবে তোমার, এত রাগ ভালো নয়। খাবো না, নিয়ে যাও। তিনি হতাশ শ্বাস ফেলে বলেন, আর চালিও না তো তোমরা বাবা মেয়ে দুজনেই আমার সাথে যা করছো সহ্য হচ্ছে না। একদিকে তোমার বাবা, একদিকে তুমি, সত্যি টলারেট করতে পারছি না। প্রীতিশ না আমি বলে খাওয়াতে নিলেন। নন্দিনী মুখ সরিয়ে নিল। তিনি ধমক দিয়ে জোর জবরদস্তি করে খাওয়াতে নিলে হঠাৎ নন্দিনী বলল, তোমার হাতে কিছু খাবো না বললাম না, তাও জোর কেন করছো? আরও অসুস্থ হয়ে পড়বে। খাবো না তোমার হাতে, যাও এখান থেকে। নন্দিনী একদম বাড়াবাড়ি করো না মেয়ে, আমি টায়ার্ড, খেয়ে আমাকে দায়মুক্ত করো। মায়ের এই কথা শুনে কৃষ্ণকায় মেঘ জমল মনে। চিৎকার করে বলল, আমি তোমায় বলেছি খাওয়াতে, তাহলে কেন জোর করছো? যাও, তোমাকে কেউ আটকে রাখেনি, তুমি এমনিতেই দায়মুক্ত। এত অপরাধ করার পরেও তোমার থেকে মুখ ফিরিয়ে নেইনি। যেখানে আমার জেদ করার কথা তুমি আমাকে জেদ দেখাচ্ছ তোমার বাবার মতো। নন্দিনী ফুঁসে উঠে বলল, তুমি আমার আম্মু না। যদি আমার আম্মু হতে তাহলে আমায় বিশ্বাস করতে, অবিশ্বাস করতে না। তুমি ডোর লক করে রেখে যেতে পারতে না। যাও, এখন ঢং দেখাতে হবে না তোমায়। আমি মরে গেলেই বা কি তোমার? আমি তো তোমার কেউ না। কে আমি তোমার? নাহিদা শিকদার রেগে উঠে বললেন, তখনকার পরিস্থিতি ভিন্ন ছিল। তোমার জন্য আমরা 3 জন মানুষই মার্ডার হলাম। আমি মার্ডার করি? কমও না। ওয়াসিফকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে সে খবর আছে তোমার? মাথা থেতলে ফেলছো তুমি। ও মরে গেলে তোমার কি হবে ভাবো? খুনের খাতায় নাম লিখাবে। যাও, তোমার হাতে কিচ্ছু খাবো না। নিজের সন্তানের থেকেও বেশি একটা রেপিস্টের জন্য তোমার দরদ। তুমি আমার আম্মু না, আর আধে খেতে দেখাতে হবে না। বলে নন্দিনী সব ফেলে দিয়ে ফুঁসতে লাগলো। তার মা তাকে খুনের খাতায় নাম লেখাতে বলেছে। মেয়ে আজ 2 দিন ধরে শুধু এই একটাই কথা বলছে, তুমি আমার আম্মু না। আজও সেম একই কথা। নাহিদা শিকদার এবার রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে বলল, হ্যাঁ ঠিকই বলেছ, আমি তোমার আম্মু না। তোমাকে এতিমখানা থেকে দত্তক নিয়েছিলাম, বুঝেছ? সেজন্যই এখন আমাকে রাগ তেজ সব দেখাচ্ছ। সুস্থ হয়ে তোমার আব্বু আম্মুকে খুঁজে তাদের কাছে চলে যেও, ওকে? বলে মুখের কাপড় চেপে কেবিনের বাইরে চলে গেলেন। নন্দিনী মায়ের যাওয়ার পানে তাকিয়ে রইল। মায়ের সাধারণ একটা কথাকে নন্দিনী কি বুঝলো কে জানে। আশঙ্কিক শ্বাসকষ্ট শুরু হয়ে নন্দিনীর ব্রেন স্ট্রোক করে বসলো। নন্দিনীর ক্রিটিক্যাল অবস্থা দেখে তাকে লাইফ সাপোর্টে রাখা হলো। মৃত্যুর শোকও একসময় কাটিয়ে ওঠা যায়, কথার আঘাতের শোক কখনো কাটিয়ে ওঠা যায় না। তেমনি লোহার থেকেও কথার ওজন বেশি। লোহা খেয়ে হজম করা যায়, কিন্তু কথার আঘাত অ্যালার্জির মতো রক্তে মিশে যায়। কথায় আছে, কিছু ব্যথা মানুষকে নীরব করে দেয়, আর কিছু ব্যথা মানুষকে আমৃত্যু ভোগায়। নন্দিনীর হলো তাই। মায়ের কথাটি মা পাগলির এবং মায়ের নেওটা নন্দিনী সত্যি ভেবে নিয়ে মানসিক আঘাতপ্রাপ্ত হয়, যার ফলে কেউ মিনিট হীনমন্যতায় ভুগে। আশঙ্কিক তার ব্রেনে কথার আঘাতটি ইফেক্ট ফেলে, প্রেশার ক্রিয়েট করলো এবং মস্তিষ্কে রক্ত সরবরাহ অমায়িক বন্ধ হয়ে আবারও চালু হলো। মূলত নন্দিনী মাইল্ড স্ট্রোক করে বসলো প্রথম পর্যায়ে। এরপর তাকে সাময়িক ট্রিটমেন্ট দিল, রেসপন্স করেনি, বরং সময়ের সাথে সাথে তার শরীরের অঙ্গগুলি নিয়ন্ত্রণ হারিয়ে ফেল। এরপর তাকে দ্রুত লাইফ সাপোর্টে রাখা হলো। এভাবে লাইফ সাপোর্টে প্রায় 15 দিন অতিবাহিত করলো নন্দিনী। জীবিত একটা মানুষ, অথচ শরীরের সকল কার্যক্ষমতা হারিয়ে মৃত মানুষের সমতুল্য নিথর হয়ে রইল। রেসপন্স নেই কোনো রকমে। অত্যন্ত প্রিয় মানুষটির কথার আঘাত মস্তিষ্কে একবার ঢুকে গেছে, সেটা আর কারোর পক্ষে কোনো মতে বের করা সম্ভব হয়নি। সব দেখেও আদিত্য নিজেকে যথেষ্ট নিয়ন্ত্রণে রাখলো। নাহিদা শিকদারের উপর কতটা ক্রোধ জন্ম নিয়েছে সেটা আদিত্য পরিমাপ করে বুঝতে পারবে না। তবে হাড়ে হাড়ি ভাঙার মতো কাজ
এখন সে কিছুতেই করবে না। আগে পেয়সী সুস্থ হোক, তারপর না হয় যা হওয়ার হবে। নয়তো পেয়সীর পুরো পরিবার হঠাৎ করে উড়ে আসা ধাক্কাটা সামলে নিতে পারবে না। হাইটা সে জায়গা মতো ভাঙবে, যাতে নাহিদা শিকদারের উচিত শিক্ষা হয়। আর সেই মাহেন্দ্রক্ষণের প্রহর গুনছে আদিত্য। অন্যদিকে মেহেরাব বন্ধুর মনো অবস্থা বুঝতে তাদের বিয়ের স্থগিত রেখেছে যে কোনো একটা কারণ দেখিয়ে। নাহিদা শিকদার শারীরিক মানসিকভাবে ভীষণ বাজেভাবে ভেঙে পড়েছেন মেয়ের জন্য। সে জানতো কথাটি মেয়ে সত্যি সত্যি ভেবে নিয়ে মাইল্ড স্ট্রোক করে বসবে। তিনি প্রতিদিন মেয়ের কাছে যান, ঘন্টার পর ঘন্টা মেয়ের কাছে থাকেন, আদরে গলায় ডাকেন, দুনিয়াদারি নানান হাবিজাবি কথা বলেন। ছোটবেলায় নন্দিনী কি কি করতো সব কিছু তিনি খুব ধীর সময় নিয়ে বলেন। বলতে বলতে মাঝে মধ্যে হেসে ওঠেন, কখনো বা কেঁদে ওঠেন। তখন যে কারোর মনে হতো পৃথিবীর সবচেয়ে সুন্দর মুহূর্তের মধ্যে হয়তো এটিও একটি খুব সুন্দর দৃশ্য কিংবা মুহূর্ত। এসব বলে তিনি যতই চেষ্টা করতেন, কিন্তু মেয়ে তার রেসপন্স করতো না, মায়ের দিকে তাকাতো না, সবসময় দু চোখ বুঝে নিত হয়ে পড়ে থাকে। প্রায় 15 দিন পার হয়ে গেলেও নন্দিনীর অসুস্থতার কোনো উন্নতি হয়নি, বরং মাইল্ড স্ট্রোকের পর একদিন রাতে হুট করে নন্দিনী ইসকেমিক স্ট্রোক করে বসে। এতে তার মস্তিষ্কে ও শরীরের অন্যান্য স্থানে রক্তনালীতে রক্ত জমাট বাঁধে। এরপর ব্রেন অ্যাটাক করে মস্তিষ্কে হঠাৎই রক্ত প্রবাহ বন্ধ হয়ে মাথার ভেতরে রক্তক্ষরণ শুরু হয় এবং মস্তিষ্কের প্রতিটি স্নায়ুকোষ এক পর্যায়ে কাজ করা বন্ধ করে দেয়। সেই সাথে তার নিয়ন্ত্রণ করা শরীরের অঙ্গাঙ্গির কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হলে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হলো। যখন নিয়ন্ত্রণে আসলো না, তখন তাকে আর্জেন্ট এয়ার অ্যাম্বুলেন্স করে হায়দ্রাবাদে নিয়ে আসা হয় এবং সেখানে দ্রুত অপারেশন করার পর রেগুলার থেরাপি দেওয়া হয়। তারপর নন্দিনীর অসুস্থতা প্রায় কিছুটা নিয়ন্ত্রণে আসে। হায়দ্রাবাদে আদিত্যের সাথে রাহের মেয়েরাব, অদিতি, ফাল্গুনও এসেছিল। তবে সেটা নবাব সাহেব জানলেও নাহিদা শিকদার জানে না, কারণ নাহিদা শিকদার এক প্রকার প্রায় লুকিয়ে এনেছেন মেয়েকে। বলা তো যায় না এই সুযোগে কে কখন কোনোভাবে মেয়ের ক্ষতি করে বসে। ওনার তো আবার শত্রুর অভাব নেই, মেয়ের পেছনে তো আরও বেশি। আদিত্য ডাক্তারের রেশ ধরে নন্দিনীর সাথে প্রায় প্রতিদিনই দেখা করে, কথা বলে, কিন্তু নন্দিনী কোনোরূপ রেসপন্স করে না। সবসময় দু চোখ বুঝে লেপ্টে পড়ে থাকে ইমার্জেন্সি আইসিইউর রুমের সে তো শুভ্র বিছানায়। তবে নাহিদা শিকদার ঠিকই আদিত্যকে সন্দেহ করতে শুরু করেছে। আদিত্য ওইভাবে সতর্ক হয়ে থাকে, ধূসরমণিতে ব্ল্যাক আইল্যান্ডস পড়ে থাকে, তাকে চেনার কোনো উপায় নেই। এছাড়াও আপাতত সে চায় না কোনো প্রকার ঝামেলা হোক। পেয়সীর সুস্থতাই কামনা করে সর্বদা। হায়দ্রাবাদের ইমার্জেন্সি আইসিইউর রুমের সে তো শুভ্র বেডে ঘুমিয়ে রয়েছে নন্দিনী। মাইবি মুখখানি সুখী মলিন হয়ে গেছে। নাহিদা শিকদার সন্ধ্যার নামাজ আদায় করে মেয়ের কেবিনে ঢুকলেন। মেয়ের মাথায় হাত বুলে বার কয়েক আদরে গলায় ডাকলেন। মায়ের ডাকে নন্দিনী হঠাৎ চোখ খুলে তাকালো। তিনি প্রচণ্ড খুশি হয়ে মেয়ের সারা মুখে চুমু খেলেন। মেয়ের চোখে পানি দেখে নন্দিনী তাকিয়ে রইল। তিনি বলেন, মামুনি, তুমি আমার কথা শুনতে পাচ্ছ? নন্দিনী কিছু বলল না, চোখের পলকও ফেলো না, অনিমেষ নেত্রে মায়ের দিকে তাকিয়ে রইল। তিনি বলেন, আমার সাথে কথা বলবে না? রাগ করেছ? নন্দিনী পাপড়ি ঝাপটাল। নাহিদা শিকদার আশার আলো দেখতে পেলেন যেন। ডাক্তার বলেছেন মায়ের সংস্পর্শে এলেই সন্তানরা নিজেদেরকে সেফ মনে করে এবং অসুস্থ সন্তানরাও দ্রুত সেরে ওঠে। একজন মায়ের সংস্পর্শ মেডিসিনের চেয়েও কার্যকরী। আর তাই মায়ের সঙ্গতায় নন্দিনীকে সুস্থ করে তোলার 99% চান্স রয়েছে। তিনি সেটা মাথায় রেখে সবসময় চেষ্টা করেন মেয়ের ভুল ভাঙাতে। মেয়ের মাথায় হাত বুলাতে বুলাতে বলেন, আমি তোমাকে অবিশ্বাস করার কারণে তুমি যতটা কষ্ট পেয়েছো, এখন তুমি যখন আমার সাধারণ একটা কথাকে বিশ্বাস করে অসুস্থ হয়ে পড়েছো, তখন আমি বুঝতে পেরেছি বিশ্বাস অবিশ্বাস করা জিনিসটা ঠিক কতটা কষ্টের। আই এম রিয়েলি সরি মামুনি। আর কখনো তোমাকে রেগে গিয়ে মিথ্যা বলবো না, অবিশ্বাস করবো না। নন্দিনী মুখ ফিরিয়ে নিল। তিনি আবারও বলেন, সত্যি বলছি, আর মিথ্যা বলবো না, আর তোমাকে অবিশ্বাস করবো না। আমি জানি তো আমার মেয়ে কতটা অনেস্ট, তবুও রেগে গিয়ে ওভাবে বলে ফেলেছি। আম্মু তো জানতাম না আমার মেয়েটা সত্যি সত্যিই ভেবে বসবে। নন্দিনী আর তাকালো না। নাহিদা শিকদার হাল ছাড়লে না, আবারও বললেন, আমি তোমার আসল জন্মদাত্রী মা। সেদিন রাগ করে বলেছি ওসব। তোমার আব্বু আর ওয়াসিফের গুরুতর অবস্থা দেখে সত্যিই আমার মাথা ঠিক ছিল না। কি থেকে তখন হুট করে কি বলে ফেললাম
বোধকাম্য হয়নি। ঠিক আছে, তোমার যদি অবিশ্বাস হয় তাহলে তুমি আমার ডিএনএ টেস্টের রিপোর্ট দেখতে পারো। এই যে, তুমি আমার পেটে আসার পর থেকে তোমার জন্ম অবধি সকল তথ্য জোগাড় করে রেখেছি আম্মু। ডিএনএ টেস্ট করেছি, আর তুমি আমাদের দুজনের সন্তান। বিলিভ করো, রেসপন্স করো, এইভাবে নিতর হয়ে পড়ে থেকো না। আমি খুব কষ্ট পাচ্ছি তোমার জন্য। ডক্টর বলেছে তুমি ইচ্ছাকৃত রেসপন্স করছো না, শুধু একবার রেসপন্স করো প্লিজ মামুনি। নন্দিনী কানে বোধ হয়ে সকল কথা পৌঁছালো। দু চোখ দিয়ে জলপ্রপাতে নেয় অঝরে জল গড়াতে লাগলো। তিনি আবারও বলেন, আমি সত্যিই তোমার আসল গর্ভধারিণী মা, এতে কোনো সন্দেহ নেই। ওই সত্তার নামে চারবার শপথ করে বলছি, সত্যি তুমি আমাদের সন্তান। আমি তোমার আসল জন্মদাত্রী মা। প্লিজ বিলিভ করো মামুনি। এই যে দেখো, আমার পেটে এখনো সিজারিয়ান অপারেশন করার দাগও রয়েছে। নবাব সাহেব মেয়ের কেবিনে প্রবেশ করলেন। মেয়ের সাথে স্ত্রীকে কথা বলতে দেখে তিনি চুপচাপ দাঁড়িয়ে রইলেন। নাহিদা শিকদার আবার বলেন, আমি সত্যিই তোমার আম্মু। দেখো না, তোমায় কত আদর করি, তোমাকে নিয়ে কত ভয় পাই। কে কখন কোনো ক্ষতি করে ফেলে তোমার, তাই। আর সেই জন্যই তোমাকে সবসময় সিকিউরিটি দেওয়ার চেষ্টা করি, বাসায় রাখার চেষ্টা করি। আমার পারমিশন পেতে তো কোথাও যেতে দেই না। যখন শুনি তুমি আমার পারমিশন পেতে তো কোথাও গেছো, তখন আমার কি অবস্থা হয় সেটা তুমি কখনো জানো না। যদি জানতে তাহলে কোথাও যাওয়ার দুঃসাহস করতে না, আমার কথাই ভাবতে সব সময়। তবু নন্দিনী তাকালো না। নাহিদা শিকদার হতাশ হলেন। মেয়েটা বিশ্বাস করেছে তো করেছেই, কোনো মতেই মস্তিষ্ক থেকে মিথ্যা কথাটা বের করা সম্ভব হচ্ছে না। এই মিথ্যা কথাটা বের করতে পারলে মেয়ে আগের মতো সুস্থ হয়ে উঠবে, কিন্তু তাকে বোঝানোর সামর্থ্য কারণেই। নাহিদা শিকদারের চোখকে ফাঁকি দিয়ে আদিত্য থেকে শুরু করে অদিতি পর্যন্ত বুঝিয়েছে, কিন্তু নন্দিনীর রেসপন্স নেই। সে ওই মিথ্যাতেই আটকে রয়েছে। তার ধারণা সবাই তাকে মিথ্যা বলছে, সত্যিটা গোপন করে। সে যদি সত্যি তাদের সন্তান হতো তাহলে তার মা এমনটা বলতে পারতো না, কখনো না। নবাব সাহেব স্ত্রীর তামাশা দেখলেন অনেকক্ষণ। আশঙ্কিক স্ত্রীর গালে সজোরে 3টে থাপ্পড় মারলেন। থাপ্পড়ের শব্দ বোধ হয়ে নন্দিনীর কানও পৌঁছালো। নন্দিনী চট করে ঘাড় ঘুরিয়ে বাবা মায়ের দিকে তাকালো। নবাব সাহেব আরেকটা থাপ্পড় বসিয়ে বলেন, নাহিদা শিকদার গালে হাত দিয়ে স্তব্ধ হয়ে তাকিয়ে রইলেন। ভাবতে পারলেন না স্বামী এমন কিছু করে বসবেন। ওনার চোখ থেকেও জল গড়াতে লাগলো। এ নিয়ে জীবনে এই প্রথম নবাব সাহেব দুবার ওনার গায়ে হাত তুললেন, একমাত্র মেয়ের জন্য। তিনি বলেন, এখন আবার নাটক দেখাও? যাও, বেরিয়ে যাও। তোমার কোনো সিম্প্যাথির প্রয়োজন নেই। নিজের লাইফস্টাইল আর পলিটিক্স নিয়ে ডুবে থাকো। সবাইকে গিয়ে তোমার সস্তা ক্ষমতা দেখাও। বলে কষিয়ে আরও দুটো থাপ্পড় মারলেন। মাকে থাপ্পড় খেতে দেখে নন্দিনী তপ্ত চোখে তাকিয়ে রইল বাবার দিকে। নবাব সাহেব বলেন, আজই তোমাকে ডিভোর্স দিব। অনেক সহ্য করেছি তোমার যন্ত্রণা। আমার হাসি খুশি একটা মেয়েকে জীবিত রেখেও মৃতের মতো পড়ে থাকতে হচ্ছে তোমার কারণে। হাসি খুশি সুখী একটা পরিবারকে তুমি জটিল করে দিয়েছো পলিটিক্স করে। সব দাপট সব জায়গায় চলে না। বেরিয়ে যাও সামনে থেকে। তোমার এই মুখ আর আমি দেখতে চাই না। ছলনাময়ী পাপিষ্ট নারী। বলে কষিয়ে আরেকটা থাপ্পড় মারলেন। পরপর 7টা থাপ্পড় খেয়ে নাহিদা শিকদার কিছু বলার ভাষা হারিয়ে ফেলেন। নন্দিনী জোরে জোরে শ্বাস নিতে লাগলো। হঠাৎ হাতগুলো নাড়াচাড়া করলো। শরীরের সাথে অ্যাটাচ করা মেশিনগুলো শব্দ হতে শুরু করলো। শব্দ শুনে ডক্টররা সবাই দৌড়ে এলেন। নন্দিনী উত্তেজিত হয়ে গেল। আশঙ্কিক অক্সিজেন মাস্ক খুলে ফেল। বেডের পাশে থাকা কয়েকটি ওষুধের বোতল ঢেলে দিল নিচে। নন্দিনীকে রেসপন্স করতে দেখে ডাক্তাররা খুশি হলেন। নবাব সাহেব অস্থির হয়ে মেয়ের কাছে এগিয়ে এসে বলেন, মামুনি সরি, শান্ত হও। নন্দিনী বাবার দিকে আগুন চোখে তাকালো। তিনি বুঝতে পারলেন মেয়ের মাকে মারার জন্য মেয়ে খেপেছে। এত কিছুর পরও মায়ের প্রতি ভালোবাসা দেখে ওনার দুজন ভেতরে ভেতরে চমকালো। তিনি বলেন, আই এম রিয়েলি সরি, আর এমন কিছু করব না। উত্তেজিত হয়ে নন্দিনীর স্যালাইনের নলগুলো ছিঁড়তে শুরু করলো। নবাব সাহেব মেয়েকে ধরতে গেলে নন্দিনী সরিয়ে দিল। তিনি বলেন, মামুনি উত্তেজিত হয় না, সরি বললাম তো। আশঙ্কিক নন্দিনী রুদ্রমূর্তির রূপ ধারণ করে বলল, তুমি আমার আম্মুর গায়ে হাত তুললে? বলেই ফুঁসতে লাগলো। নবাব সাহেব অপ্রস্তুত হয়ে বলেন, মাথায় রাগ উঠেছিল যেমনটা তোমার মায়েরও উঠেছিল। নাহিদা শিকদার এগিয়ে যেতেই চিৎকার করে বলল, কেউ আসবে না আমার কাছে। তোমরা দুজনই আমার কেউ না। এতদিন মিথ্যে বলেছো আমায়। আমি তোমাদের সন্তান না। তোমরা আমায় অ্যাডপ্ট নিয়েছো, তাই না?
নিজের রক্তের সন্তান যখন সাধারণ একটা কথাকে বিশ্বাস করে ভুল বুঝে নিজেকে অ্যাডপ্ট বেবি বলে দাবি করে, তখন বাবা মায়ের উভয়ের কতটা কষ্ট হয় এটা নবাব সাহেব কাউকে বোঝাতে পারবেন না। তেমনি মেয়েরও হয়তো মায়ের এই কথাটা শুনে এতটা কষ্ট হয়েছে, যার ফলস্বরূপ মেয়ের সাথে সাথে ব্রেন স্ট্রোক করে বসেছে। আর নাহিদা শিকদারও কি জানতেন মেয়ে সত্যি সত্যি বিশ্বাস করে সিরিয়াসলি ভাবে নিবে? কত কথাই তো মানুষ রাগের উপর বলে ফেলে, তাই বলে কি সব কথা সত্যি হয় নাকি? নবাব সাহেব স্ত্রীর দিকে তাকে দাঁতে দাঁত চাপলেন। এই মহিলার একটা মিথ্যা কথায় মেয়ে এখন কাউকে বিশ্বাস করছে না। তিনি কিভাবে বোঝাবেন যে নন্দিনী একমাত্র তাদের রক্তের সন্তান, আর ওনারা দুজনে সত্যি তার আপন জন্মদাতা ও জন্মদাত্রী? নন্দিনী অতিরিক্ত উত্তেজিত হয়ে যাওয়ায় ডাক্তাররা আশঙ্কিত। ফের ব্রেন স্ট্রোক করার চান্স রয়েছে, এবার স্ট্রোক করলে মৃত্যুর চান্স রয়েছে, আর বাঁচানো পসিবল হবে না এটা 100% শিওর। ডাক্তাররা জোরপূর্বক ধরে নন্দিনীকে ইনজেকশন পোস্ট করে সেন্সলেস করে ফেললেন। নন্দিনী আগের রূপে ফিরে এসেছে, এতেই নাহিদা শিকদার খুশি। রাতে নন্দিনী চোখ বন্ধ করে শুয়ে আছে। হঠাৎ একটা পুনঃ সুবাস পেতেই নন্দিনী চোখ মেলতেই আদিত্যকে দেখে তাকিয়ে রইল। আদিত্য বলল, কেমন লাগছে? নন্দিনী কথা বলল না। আদিত্য ফের বলল, করিডোরে হাঁটবে? নন্দিনী নিরুত্তর। আদিত্য নন্দিনীর হাত নিয়ে আঙ্গুলগুলো দেখতে দেখতে বলল, আমাকে বিশ্বাস করো? শক্ত গলায় বলল, না। কেন? এবারও নিরুত্তর। তোমার বাবা মাকে বিশ্বাস করো? কাউকে না। তুমি সত্যি একটা বোকা মেয়ে। সাধারণ একটা কথাকে তুমি সিরিয়াসলি নিয়েছো। মানুষকে ফান করে কিছু বলতে পারে না, কিংবা বাবা মা রাগ করে সন্তানকে কিচ্ছু বলতে পারে না। ছোটবেলায় আমরা যখন দুষ্টামি করতাম, আব্বু আম্মুর কথা শুনতাম না, তখন আব্বু আম্মু আমাদেরকে বলতো তোমাদেরকে 4 রাস্তার মোড়ে কুড়িয়ে পেয়েছি, ওখানে সেখানে কুড়িয়ে পেয়েছি, আরও কত কিছু বলতো, কিন্তু আমরা বিশ্বাস করতাম না। আমরা মজা করে ফান ভেবে উড়িয়ে দিতাম। নন্দিনী কথা বলল না। আদিত্য বেশ কতগুলো রিপোর্ট নন্দিনীর সামনে মেলে ধরে বলল, এসবগুলো তোমার মতো প্রথমে আমিও বিশ্বাস করেছিলাম, পরে ভাবলাম তোমার বাবা মায়ের ডিএনএ টেস্ট করব। যদি ওনারা করেছেন তবু আমি নিজ দায়িত্বে করিয়েছি। সত্যি তুমি ওনাদের সন্তান, এই নিয়ে টেনশন করো না, দ্রুত সুস্থ হয়ে ওঠো। নন্দিনী রিপোর্ট ফেলে দিয়ে বলল, আর বানিয়ে বানিয়ে মিথ্যে বলতে হবে না। নিশ্চয়ই আমার আব্বু আপনাকে এইসব শিখিয়ে দিয়েছে, তাই না? আর আমার মায়ের রিপোর্টগুলো নিশ্চয়ই ওনার ক্ষমতার জোর দিয়ে তৈরি করেছে, তাই না? আদিত্য হতাশ হলো, কিছু একটা ভেবে বলল, তুমি তো স্কলারশিপ পেয়েছো, ইউএসএ গেলে সেখানে ডিএনএ টেস্ট করে নিও। সেখানে তোমার মায়ের ক্ষমতা থাকবে না, আর কেউ বানিয়ে বানিয়ে মিথ্যাও বলবে না। নন্দিনী এবার শান্ত হলো। কার ভিতরে কেমন মানুষ লুকিয়ে আছে কিংবা কার সাথে কার সম্পর্ক রয়েছে সেটা শুধু সময় বলে দিবে। সে সত্যি সত্যি সিদ্ধান্ত নিল ডিএনএ টেস্ট করে দেখবে। সে সত্যিকার সন্তান হতে পারে। আদিত্য তাকে মিথ্যা বলছে। রাত প্রায় 11:55। নাহিদা শিকদার গভীর ঘুমে মগ্ন। ওনাকে কৌশলে স্লিপিং মেডিসিন দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে, নয়তো মেয়ের কাছ থেকে 1 সেকেন্ডের জন্য নড়েন না তিনি। আদিত্যরা সবে মিলে নন্দিনীর কেবিনে ঢুকলো। নন্দিনীকে আজ প্ল্যান মাফিক স্লিপিং মেডিসিন দেওয়া হয়নি, যার ফলে তার ঘুম এখনও ভারী হয়নি। দু চোখ বন্ধ করে বেডে শুয়ে রয়েছে। হঠাৎই বরাবর 12টা বাজতেই সবে একসঙ্গে বলে উঠল, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ নন্দিনী। রায়হান তালগোল পাকিয়ে বলল, হ্যাপি বার্থডে টু ইউ রাজনন্দিনী। অদিতি পেটের মধ্যে এক গুঁতো দিতে রায়হান চুপ হয়ে গেল। একসঙ্গে এতজন মানুষের স্বর গণকুহরে প্রবেশ করতেই নন্দিনী ভরকে গেল। ধরফড়িয়ে উঠল বুক। ভয় পেয়ে কম্পিত গলেই বলে উঠল, সবাই এখানে? রায়হান বলল, রাজনন্দিনী তুমি খুব লাকি। নন্দিনী জিজ্ঞাসু দৃষ্টিতে তাকাতেই বলল, হায়দ্রাবাদের ভূমিতে নতুন মানুষের সাথে নতুন জীবনে পদার্পণ করলে। নন্দিনী মৃদু হাসল। মেহরাব বলল, জলদি কেক কাটো। আদিত্য নিজে ধরে বসিয়ে দিল। অদিতি আর ফাল্গুনি পাশে গিয়ে বসলো। একটা কেকের মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে দিল মেহরাব। নন্দিনীর সামনে কেকটি আনতেই নন্দিনী বিস্ময়ে আহত হলো। খুব সুন্দর একটি শিউলি ফুলের ডেকোরেশন করা কেক। সম্পূর্ণ চকলেট কেকের উপরে সবুজ ঘাসের ডেকোরেশন করে উপরে শিউলি ফুল ছড়ানো, তাতে লেখা, এমন শিউলি ধরা দিনেই বুঝি জন্মেছিলে, ভাগ্যিস জন্মেছিলে, শুভ জন্মদিন নন্দিনী ফুল।
নন্দিনী আপ্লুত হলো, সবাইকে থ্যাঙ্কস জানিয়ে কেক কেটে বার্থডে সেলিব্রেশন করলো। ভালোবাসা পেলে বোধহয় 7 খুন মাফও করে দেওয়া যায়। নন্দিনী সুস্থ হয়ে ওঠার পর দেশে ফিরে আসে। এরপর নাহিদা শিকদার মেয়েকে স্পেশাল টাইম দেওয়ার জন্য বেশ কয়েকটি দেশে মেয়েকে নিয়ে ঘুরে আসেন। যতগুলো দেশে গেছেন প্রতিটি দেশই নানা রকম শপিং করেছেন। আজও লন্ডনের একটি শপিং মলে নিয়ে গেলেন মেয়েকে। সেখানে গিয়ে তিনি সর্বপ্রথম ব্রাইডাল লেহেঙ্গা কালেকশন দেখলেন। নিজের পছন্দ অনুযায়ী টকটকে লাল রঙের একটি ব্রাইডাল লেহেঙ্গা পছন্দ করে মেয়েকে বলেন, এটা তোমার পছন্দ হয়েছে? দেখো। টকটকে লাল রঙের লেহেঙ্গা কেন আম্মু? বিয়েতে পরবে। বিয়ে? কার বিয়ে? কার আর? ফারার বিয়ে। নন্দিনীর বিশ্বাস হলো না, তারা তো সেদিন সব কিনেছে, তাহলে আবার কেন টকটকে লাল রঙের লেহেঙ্গা লাগবে? নাহিদা শিকদার টকটকে লাল রঙের লেহেঙ্গাটি নিয়ে নিলেন। এরপর গায়ে হলুদে পরার জন্য হলুদ রঙের এক্সক্লুসিভ হ্যান্ডলুম করা বেনারসি শাড়ি পছন্দ করলেন। নন্দিনী বলল, আম্মু আমরা ম্যাচিং করে হলুদ শাড়ি কিনেছি, আর লাগবে না। নাহিদা শিকদার গুরুত্ব না দিয়ে এই শাড়িটিও নিয়ে নিলেন। এরপর মেয়ের জন্য একটি বারবি পিঙ্ক কালারের গাউন কিনে নিলেন, সাথে বেশ কয়েকটি ফ্রকও কিনে নিলেন। নানা রকম কসমেটিক সহ ভারী ভারী জুয়েলারও কিনে নিলেন। নন্দিনী জিজ্ঞেস করলে শুধু এটাই বলেছে, সব তোমার জন্য এবং বিয়েতে পরার জন্য। নন্দিনী মায়ের হাবভাব বুঝতে পারল না। প্রায় 2 সপ্তাহের মতো মেয়েকে নিয়ে তিনি বিভিন্ন দেশে ঘুরে ঘুরে শপিং করলেন নিজের পছন্দের। নন্দিনী সুস্থ হয়ে মেহরাবের ফারার বিয়ের দিন আবার ধার্য করা হলো। সামনের সপ্তাহে আদিত্যরা আমেরিকা থেকে আবার দেশে ফিরে এলো। দেখতে দেখতে ফারার হলুদের দিন ঘনিয়ে এলো। অদিতি আর ফাল্গুনী নন্দিনীকে নিতে এলো। নাহিদা শিকদার দেওনামনা করলেন, কিছুতেই মেয়েকে দিবেন না। প্রাপ্তবয়স্ক একটা অবিবাহিত মেয়ে কিভাবে আরেকজনের বাসায় 2 দিন থাকে? কেমন দৃষ্টিকটু দেখায় বিষয়টা। ওরা নবাব সাহেবের কাছে আবদার করেছে নন্দিনীকে ওদের বাসায় 2 দিন রাখবে। আহসান সাহেব, আফসানা চৌধুরী এবং আফরাজা চৌধুরী ফোন করে ওনার পারমিশন চাইলেন। বাসায় এসে ইনভাইটেশন কার্ড দিয়ে গেলেন। নবাব সাহেব ভেবেচিন্তে পারমিশন দিলেন, তবে স্ত্রীর সাথে বাক বিতণ্ডা হয়েছে এ নিয়ে। নবাব সাহেব পরও করলেন না, ভাবলেন ফারার বিয়ে মিটে গেলে এর পরের দিন মেয়েকে নিয়েই আমেরিকা পাড়ি জমাবেন। তাই শেষমেশ অদিতিদের বাসায় 2 দিন থাকার পারমিশন দিয়েছেন। তবে এর জন্য বডিগার্ডও দিয়েছেন মেয়ের জন্য, যাতে মেয়ের সাথে কোনোরূপ দুর্ঘটনা না ঘটে। নবাব সাহেব পারমিশন দেওয়ার নাহিদা শিকদার আর কিছু করতে পারলেন না। অদিতিরা বিকেলবেলায় নন্দিনী আর তানভিকে নিয়ে গেল ওদের বাসায়। দেখতে দেখতে হলুদের দিন চলে এলো। সন্ধ্যা ঘনিয়ে আসতেই একসঙ্গে সব জ্বলে উঠল। সন্ধ্যা প্রদীপের আগেই মরিচ বাতিতে সেজে উঠল চৌধুরী বাড়ি। বাসার গেট থেকে শুরু করে বাড়ির বাগান হতে বাড়ির ছাদ আঙ্গিনা থেকে সব কিছুই খুব সুন্দর করে লাইটিং করে মরিচ বাতি দিয়ে ডেকোরেশন করা হয়েছে। সারা বাড়ি সাজ সাজ রব করছে। চৌধুরী বংশের ছোট ছেলের বড় মেয়ের বিয়ে বলে কথা। আদিত্যের বাবা বড় আর ফারার বাবা ছোট। এই বংশে ফারা বড় মেয়ে, তাই বিয়ের আয়োজনও ওইভাবে করা হয়েছে। অন্যদিকে মেহরাব আদিত্যের প্রাণপ্রিয় বন্ধু, তাই কোনো দিক দিয়ে কমতি রাখেনি আয়োজনের। বলা যায় মহা ধুমধামে বিয়ে অনুষ্ঠিত হবে বলে আদিত্যের নির্দেশনা অনুযায়ী সেভাবে সকল ডেকোরেশন করা হয়েছে। হলুদের বড়সড় আয়োজন করা হয়েছে চৌধুরী বাড়ির বিশাল ছাদে। আদিত্য নিজ উদ্যোগে সবটা তদারকি করছে। হলুদের স্টেজও জমকালোভাবে সাজানো হয়েছে বিভিন্ন রং বেরঙের আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, কয়েক রকমের ফেরি লাইট, ঝাড়বাতি, মরিচবাতি সহ এবং তাজা ফুল দিয়ে। ফারাকে হলুদ লেহেঙ্গার সাথে তাজা ফুলের গহনা দিয়ে সাজানো হয়েছে। ফারা স্টেজে মুখ গম্ভীর করে বসে আছে, পাশে তার কিছু কাজিন রয়েছে। ফারার মন ভীষণ খারাপ। আদিত্য তার চোখের সামনে দিয়ে হাঁটছে, ঘুরছে, এই সেই কাজ করছে, চিৎকার চেঁচামেচি করছে। ফারা সেদিকে তাকিয়ে অশ্রু ঝরালো। আদিত্যের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমায় কেন বুঝুনি আদিত্য ভাইয়া? আমার ভালোবাসা কেন তুমি গ্রহণ করনি? আমার কষ্ট হচ্ছে তোমাকে আমার সামনে দেখে। আমি থাকতে পারছি না, মরে যেতে ইচ্ছে করছে। বলেই চোখ মুছল। এই মুহূর্তে ওর ইচ্ছে করছে দৌড়ে গিয়ে আদিত্যকে জড়িয়ে ধরতে, কিন্তু পারছে না ভয়। ধরলেও কি লাভ? মানুষটা প্রতিবারের মতোই তাকে অপমান করে প্রত্যাখ্যান করবে। থাপ্পড় মেরে শরীর থেকে ছিটকে সরিয়ে দিবে, না হয় কুকুরের মতো তাড়িয়ে দিবে। সোজা কথা, আদিত্য তাকে পছন্দ করা তো দূরে থাক,
তার ছায়াও মারতে ইচ্ছুক নয়, তাই মান সম্মানের ভয়ে বড় স্টেজে এমন কিছু করার সাহস হলো না ফারার। আদিত্যের দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেল ফারা। অতিথিদের দেখা নেই আশেপাশে কোথাও। সেই বিকেল থেকে সাজসজ্জা নিয়ে ব্যস্ত আছে 4 বান্ধবী। ছাদে বোধহয় এখনো আসেনি ওরা। হলুদ লাগানো শুরু হয়ে গেছে সেই কোন ক্ষণে। সবই ফারাকে হলুদ ছুঁয়ে চলে যাচ্ছে। সাজসজ্জা শেষে দ্রুত পায়ে ছাদে উঠল অদিতিরা। ছাদে আসতেই দেখলো আদিত্য কিছু একটা নিয়ে মোবাইলে চেঁচামেচি করছে কারোর সাথে। অন্যদিকে কর্নারের ফুলগুলো একদিকে কম তো আরেকদিকে বেশি হয়েছে। মোবাইলে কথা বলার ফাঁকে ফাঁকে লোকেদের তপ্ত চোখে সমানে ধমকাচ্ছেন। অদিতিরা বুঝলো আদিত্যের মেজাজ খারাপ হবে নাই বা কেন। ফারা আজ যা কাণ্ড ঘটালো। আদিত্যকে একা পেয়ে জড়িয়ে ধরে ফের ভালোবাসা নিবেদন করলো। এ নিয়ে আজ অনেক বছর জ্বালাচ্ছে ফারা। শেষে আদিত্যের দাবাং মার্কা কয়েকটা থাপ্পড় খেয়ে স্টেজে উপস্থিত হয়েছে। এখনও বোধহয় গালে স্পষ্ট দাগ রয়েছে, হয়তো কৃত্রিম সাজের প্রলেপে ঢেকে গেছে। আদিত্য আজ হলুদ রঙের পাঞ্জাবি পরেছে। সব ছেলেরাই ম্যাচিং করে পাঞ্জাবি নিয়েছে হলুদে। আভিজাত্য পোশাকে স্মার্টনেস বেশ ভালোভাবেই ফুটে উঠেছে আদিত্যের। চোখে মুখে বিরক্তির ছড়াছড়ি, রাগে গজগজ করছে ডেকোরেশনের লোকেদের সঙ্গে। হয়তো ফারার রাগ অন্যদের উপর দেখাচ্ছে। শান্তশিষ্ট আইমানকেও আজ ইচ্ছে মতো ধমকাচ্ছে। বেচারা চুপচাপই রয়েছে। ফারাবিকেও একটা ধমক দিয়েছে। নন্দিনী এক পলক তাকালো মানুষটার দিকে। পছন্দের পুরুষকে রাখতে দেখেও বোধহয় ভালো লাগে। মনের মাঝে অন্যরকম এক ভালো লাগা কাজ করে। আদিত্যের মুখোমুখি হতেই আদিত্য অদিতিকে দেখতেই আগুন গলেই পড়ল। এই এতক্ষণ লাগে তোদের আসতে? সে কখন খবর পাঠিয়েছে আর এখন এসেছিস? অদিতি কিছু না বলে চুপচাপ ওদের নিয়ে স্টেজের দিকে চলে গেল। স্টেজে ওঠে ওরা সবাই ফারাকে হলুদ ছুঁয়ে দিল। এরপর ওদের সাথে বসে ফাল্গুনিও হলুদ দিল বোনকে। হলুদ দেওয়ার পর ফাল্গুনি বলল, এই অদিতি, ছবি তুলবি না তোরা? হ্যাঁ, তোর ফোন কই? তোল তাড়াতাড়ি। আমি তো ফোন নিয়ে আসিনি, ভাবলাম ভিড় ভাড়টায় হারিয়ে যাবে তাই রেখে এসেছি। আমরাও তো ফোন নিয়ে আসিনি, আলমারিতে লক করে রেখে এসেছি। তো কি করবি এখন? পাশ থেকে নন্দিনী বলল, ক্যামেরাম্যান আছে তো, মোবাইল লাগবে না অদিতি? ডিএসএলআর এ সেলফি তোলা যায় নন্দু? আমরা কি সেলফি নিব না? তো এখন কি করবি? দাঁড়া, ভাইয়াকে ডাকছি। এই না, তোর ভাই রেগে আছে। তখন দেখলাম রেগে মেগে সবাইকে ধমকাচ্ছে। ফাল্গুনি বলল। ভাইয়ার মাথা গরম আছে আজ। অদিতি বলল, আচ্ছা টেনশন নিস না, তোরা ব্যবস্থা করছি। ফাল্গুনি বলল, টেনশন নিব না মানে? এত সুন্দর করে সাজলাম, সব কি তাহলে একটা ফোনের জন্য বৃথা যাবে? কিছু হবে না ফাগুন, চুপচাপ ম্যাজিক দেখ। বলে অদিতি আদিত্যকে হাঁক ছেড়ে ডাকলো, ভাইয়া ভাইয়া। বনিটাকে আদিত্য বিরক্ত মুখে স্টেজের সামনে এসে দাঁড়ালো। বিরক্তিকর চোখে ফারার দিকে এক পলক তাকিয়ে বলল, কন্ডারের মতো এমন চেঁচাচ্ছিস কেন? ভাইয়া, তোমার ফোনে আমাদের কয়েকটা পিকচার তুলে দাও না প্লিজ। অদিতিকে ধমকে কিছু বলতে নিবে, হঠাৎ পিয়সীর মিষ্টি মুখখানি দেখতেই আদিত্যের মেজাজ শিথিল হয়ে এলো। কৌশলে বিলাতি নজর জোড়া বুলাতেই দেখলো 4 জনই ম্যাচিং করেই একই রকমের বাসন্তী পটল গ্রিন কন্ট্রাস্ট কাঞ্জিপুরাম শাড়ি পরেছে। শাড়ির সাথে ম্যাচিং করে হলুদ আর গোলাপি রঙের তাজা কাঠগোলাপের ফুল দিয়ে ভিন্নতা রেখে সেজেছে। বাকি 3 জনের চুলে খোপা করলেও নন্দিনী তার পিঠ বরাবর সিল্কি চুলগুলো খোলা রেখেছে। ঘাড়ের এক পাশে তাতে ঝুলছে লম্বাটে 2খানি বেলি এবং 1খানি গোলাপ ফুলের মালা। হালকা পাতলা মেকআপ নিয়েছে, তাতেই ভারী মিষ্টি আর অপরূপা লাগছে। অপরূপ শুভ্রের ন্যায় সৌন্দর্য ফুটে উঠেছে পেয়সী মুখশ্রীতে। আদিত্যের মনে হলো যেন রূপকথার পরিতে দেশ থেকে আগত স্বয়ং কোনো রাজকুমারী এখানে এসে বসে আছে। আদিত্য বিড়বিড় করে বলল, রাজকুমারী নন্দিনী, কি মায়াবী তুমি, কি অনিন্দ সুন্দর তুমি প্রতিমার মতো। সত্যি তুমি নূরে নন্দিনী। বলে আদিত্য ফোন বের করে মাত্র 2টি পিকচারে ক্লিক করতেই একজন দায়িত্বরত সার্ভেন্ট স্টেজে বসে থাকা গেস্টের জন্য এদিকটাই ওয়েলকাম ড্রিঙ্কস নিয়ে এলো। আদিত্য 3য় পিকচার নিতেই ক্যামেরায় যেই সব ক্লিক করবে আশঙ্কিক থেকে একটা পিচ্ছি বাচ্চা দৌড়ে এলো। সার্ভেন্টটি তখন নন্দিনীর পাশে বসে থাকা একজন গেস্টকে ড্রিঙ্কস দিতে নিতেই বাচ্চাটি ড্রিঙ্কস দেখতেই
ট্রের দিকে থাবা মারল। সার্ভেন্ট কিছু বুঝে ওঠার আগে ট্রে সমেত সব ড্রিঙ্কস ছিটকে গিয়ে নন্দিনী গায়ের পর পড়তেই পুরো শাড়ি ভিজে জবজবে হয়ে গেল। ব্যাপারটা এতটাই দ্রুত ঘটে গেল যে উপস্থিত সকলেই কিং কর্তব্য বিমূঢ়। পরিস্থিতি থমথমে হয়ে গেল। অদিতি চেঁচিয়ে উঠে বাচ্চাটিকে ধমকে বলে উঠল, দিলি তো সব পণ্য করে? জানিস কতগুলো ঘন্টা ধরে সাজসজ্জা করলাম, এখন সব শেষ করে দিলি? ধমক খেয়ে বাচ্চাটি কান্না শুরু করে দিল। নন্দিনী বলল, অদিতি থাম, যা হওয়ার হয়ে গেছে, চেঁচিয়ে কি হবে? কে শোনে কার কথা? অদিতি ধমকাতে আছে। আদিত্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য বলল, অদিতি রিল্যাক্স, এত অস্থির হচ্ছিস কেন? তো কি করব? সব পণ্ড করে দিল ওই বাচ্চাটা, এখন কি হবে? থামবি তুই? অদিতি রাগে গজগজ করে বলল, একটা পিকও নিতে পারলাম না, আর থামতে বলছো ভাইয়া? তো কি হয়েছে? কি হয়েছে মানে? কত কষ্ট করে সাজসজ্জা করলাম সেই বিকেল থেকে, তারপর তোমার ধমকও খেয়েছি, আর তুমি বলছো কি হয়েছে? এখন আমি কোথায় পাবো সেম কালারের শাড়ি? নন্দিনী ফাল্গুনির সাথে বাসে ফিরে এলো। পুরো গায়ে ড্রিঙ্কস, শরীরটা কেমন জবজব করছে, আঠা আঠা লাগছে হাত পা সহ সব কিছু। আদিত্য অদিতিকে বলল, শান্ত হও, সেম কালারের শাড়ি তো, সমস্যা নেই, শাড়ির ব্যবস্থা করে দিচ্ছি। অদিতি শান্ত হলো। আদিত্য ছাদ থেকে নেমে গেল। অদিতিও নন্দিনীর কাছে এলো। নন্দিনী ওয়াশরুমে ফ্রেশ হতে গেল। মিনিট 20 পর অদিতি দরজায় নক পড়ল। অদিতি দরজা খুলতে দেখলো অনেকগুলো শপিং ব্যাগ নিয়ে আদিত্য দাঁড়িয়ে আছে। অদিতি অবাক হয়ে বলল, এত কিছু? হ্যাঁ ধর, সেই সময় তো কেঁদে কেটে একদম ভাষায় দিচ্ছিলে, এখন ধর। এত তাড়াতাড়ি শপিং করলে কিভাবে? অদিতির হাতে ব্যাগগুলো ধরিয়ে দিয়ে বলল, তোর না জানলেও চলবে, বলে একটা বাঁকা হাসি দিয়ে চলে গেল। অদিতিও একটা বাঁকা হাসি দিল ভাইয়ের অগোচরে। আদিত্যের যাওয়ার পানে তাকিয়ে বিড়বিড় করে বলল, চান্দু, তোমার মনোভাব ভাবছো আমরা বুঝি নাই, তাই না? নন্দিনী ওয়াশরুম থেকে বের হতে দেখলো অনেকগুলো শপিং ব্যাগ খাটের উপর। অদিতি বলল, ফ্রেশ হয়েছিস নন্দু? হ্যাঁ। জলদি আয়, রেডি হবি। আর কি রেডি হব, সব তো শেষ। ও দ্রুত আয়, সব ব্যবস্থা হয়ে গেছে। নন্দিনীকে আর কিছু বলতে না দিয়ে অদিতি একজন বিউটিশিয়ানকে ডেকে এনে নন্দিনীকে দ্রুত রেডি করতে বলল। শাড়ির ভাঁজ খুলতেই নন্দিনী ভীষণ অবাক হলো, কারণ সেই গদওয়াল শাড়িটি যেটা নন্দিনীর ভীষণ পছন্দ হয়েছিল। অদিতিরা মন খারাপ করবে বলে নন্দিনী আর নেয়নি। নন্দিনী নিঃশব্দে শাড়ি পরে নিল। শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি পরতে নিতেই নন্দিনী আরও একবার অবাক হলো। সেদিন মার্কেটে যখন চুড়ি কিনতে গিয়েছিল তখন সবগুলো চুড়ি প্রায় নন্দিনীর পছন্দ হয়েছিল। সেম সোনালি রঙের চুড়িগুলো পছন্দ করে আদিত্য তাকে পরতেও দিল। আর সেই চুড়ি সহ সব ডিজাইন থেকে 2 ডজন করে চুড়ি এখানে। শুধু তাই নয়, 3 রঙের 3টে তাজা নন্দিনী ফুলের মালাও রয়েছে। নন্দিনী ফুল সচরাচর পাওয়া যায় না, তবে এই মুহূর্তে এমন আজীব মালা দেখতেই নন্দিনী চূড়ান্ত অবাক হয়ে বলল, এগুলো কে দিয়েছে সত্যি করে বলতো অদিতি? ও, এত কথা বলার সময় নেই। নন্দিনীর চুলে নন্দিনী ফুলের মালা পরিয়ে রেডি করে ওরা সাথে ফিরে এলো। এরই মধ্যে নাহিদা শিকদার বেশ কয়েকবার কল দিয়েছেন মেয়েকে ফোনে না পেয়ে অস্থির হয়ে বডিগার্ডদের ফোন দিয়ে মেয়ের সাথে কথা বলে নিলেন। সাথে ফিরতে দেখলো আদিত্য রায়হানের সাথে কথা বলছে। পাঞ্জাবির হাতা গোটানো, দেখতে চমৎকার লাগছে। ছেলেরা শার্ট কিংবা পাঞ্জাবির হাতা গুটিয়ে রাখলে তাদের এত সুন্দর লাগে, তা আদিত্যকে না দেখলেই নয়। মানুষটাকে যতই দেখে ততই মুগ্ধ হয়। ওদের দেখে রায়হান আর আদিত্য এগিয়ে এলো। রায়হান নন্দিনীর দিকে এক পলক তাকিয়ে চোখ সরিয়ে নিল। অদিতিকে দেখতেই মুগ্ধ হয়ে গেল। আদিত্যের চোখ পড়ল নন্দিনীর উপর। সেই বাসন্তী কালারের গাদোয়াল শাড়ি, সোনালি কাতানের পাড়, পুরো শাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা হালকা পাতলা স্টোন আর কৃত্রিম সাজে সৌন্দর্য ফুটে উঠেছে। আদিত্যকে নন্দিনীর দিকে তাকিয়ে থাকতে দেখে রায়হান কাঁধের উপর হাত রেখে ফিসফিসিয়ে বলল, চোখ খুলে যাবে তো দোস্ত। যাক, মন করে দেখতে নেই। কেন? যদি তোর ওই বিলাতি চোখ জোড়া ঝলসে যায় তাহলে যে জ্বালা করবে ভীষণ। এমন জ্বালা কয়জনে পায় বলো? তাই তো, আমি তো পেয়েও পাচ্ছি না, তোর বোন পাত্তাও দিচ্ছে না, কি করি বল? অদিতি সামনে এসে বলল, ভাইয়া এবার জলদি জলদি পিকচার তোলো। তোরা ঠিক মতো দাঁড়া। ওরা ঠিকঠাক মতো দাঁড়াতেই বেশ কয়েকটি পিকচার তুলে দিল আদিত্য।
পিকচার তোলা শেষে আদিত্য রায়হানকে নিয়ে চলে যেতে নিলে অদিতি বলল, ভাইয়া তোমার সাথে এই সাজে একটা সেলফি নিব সবাই। ফারার দিকে চোখ পড়তেই মেজাজ বিগড়ে গেল। মেয়েটা এখনো ব্যাহের মতো তাকিয়ে আছে। আদিত্য মুখ শক্ত করে বলল, লাগবে না বলে চলে নিতে নিলে অদিতি ভাইয়ের হাত ধরে বলল, ভাইয়া প্লিজ একটাই তো। রায়হান ইশারা দিতেই আদিত্য তপ্ত শ্বাস ফেলে সেলফি নেওয়ার পূর্বেই রায়হান এসে অদিতির সাথে দাঁড়ালো। সেলফি তোলা শেষে অদিতি বলল, ভাইয়া বিয়ের কোণে ছাড়া আমাদের সাথে একটা গ্রুপ পিকচার তোলো না প্লিজ। এবারও আদিত্য বারণ করলো। অদিতি শুনল না। বোনের কথা আদিত্য ফেলতে পারল না। তবে ভীষণ রাগ হচ্ছে ফারাকে দেখে। মেয়েটা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তার দিকে। আদিত্য সবাইকে স্টেজের অন্যদিকে নিয়ে পিকচার তুলে নিল। ফারার ভীষণ কান্না পেল। অদিতি নন্দিনীকে আদিত্যের পাশে দাঁড় করিয়ে বলল, এই ক্যামেরাম্যান ব্রো হাঁ করে দাঁড়িয়ে আছেন কেন? কয়েকটা পিক তুলুন জলদি। আদিত্য বলল, হয়েছে তোর, আমি যাই। আরে ভাইয়া দাঁড়াও, কোথায় যাচ্ছ? এখনো হয়নি তো। মাথা গরম করবি না। শোনো না প্লিজ, আমরা সবাই এতক্ষণ গ্রুপ ফটো তুলেছি, এবার সবাই তোমার সাথে একটা একটা করে সিঙ্গেল পিকচার তুলবো, প্লিজ বারণ করো না। পিকচার তোলা শেষে মেহেরাবকে হলুদ দিতে এলো অদিতিরা। সাথে রায়হান আদিত্য এলো। একে একে সবে মেহেরাবকে হলুদ দিল। ফাল্গুনি যেহেতু দোলাভাই সেহেতু সেও কাপা কাপা হাতে হলুদ ছুঁয়ে দিল মেহেরাবকে। আশঙ্কিক মেহেরাবও কি মনে করে একটু হলুদ নিয়ে মজা করে বলল, ফাল্গুনি ফুল, হবু দুলাভাইকে হলুদ দিতে এসেছো যখন তুমিও হবু শালিকা বাদ যাবে কেন? মেহরাবের মুখ থেকে আশঙ্কিক ফাল্গুনি ফুল শুনতেই ফাল্গুনি চমকে উঠল। মেহরাব দেরি না করে ফাল্গুনি দুগালে হলুদ ছুঁয়ে দিল। ফাল্গুনি ব্যাপারটাকে খেয়ে চোখ বন্ধ করে ফেল। মেহরাব হাত আলগা করতে ফাল্গুনি চলচল নয়নে বিমন নেত্রে তাকিয়ে রইল মেহরাবের চোখের দিকে। ফাল্গুনিকে নীরব থাকতে দেখে মেহরাব হক চকিয়ে আমতা আমতা করে বলল, আম রিয়েলি সরি, বুঝতে পারিনি তুমি যে মাইন্ড করবে। ফাল্গুনি কিছু না বলে মেহরাবের হাতকে ছিটকে সরিয়ে স্টেজ থেকে উঠে চলে গেল। উপর দিয়ে চৌধুরী তাকে হাসি খুশি দেখাক না কেন, এমনিতেই আজ সারাদিন তার মন ভালো নেই। মেহরাব ফাল্গুনি যাওয়ার পানে তাকিয়ে রইল। ব্যাপারটা ঠিক কি হলো মেহরাবের বোধগম্য হলো না। জ্যোৎস্না রাত, ঋতুতে আশ্বিন মাসের শেষের দিকে প্রায়। আকাশে গোল থালার মতো রূপালি চাঁদ উঠেছে। রূপালি চাঁদের মায়াবী আলোয় গোটা বসুন্ধরা আলোকিত। দূরে তাকালে চাঁদের আলোয় আবছা আবছা দেখা যাচ্ছে সব। শিউলি বেলি আর হাসনা হেনার মিষ্টি সুবাস ভেসে আসছে চৌধুরী বাড়ির ছাদ বাগান থেকে। চাঁদের বাতিগুলো সব নিভিয়ে দাও, শুধু মরিচ বাতি জ্বলছে। ঋতুতে শরতের শেষ হওয়ার দরুন ঠান্ডা হাওয়া বইছে বাতাবরণে। গরম ভাবটা তেমন একটা নেই। হলুদের অনুষ্ঠান শেষ হতেই অনেক রাত গড়ালো। ফারার জন্য স্পেশালিস্ট হেনা আর্টিস্ট আনা হয়েছে এবং তাকে সন্ধ্যায় মেহেদিও পরানো হয়েছে। সাথে নন্দিনীকেও দুহাত ভর্তি করে পরিণত হয়েছিল আদিত্যের কথায়। এখন অদিতি, নন্দিনী আর তানভি মিলে মেহেদি পরিয়ে দিচ্ছে ছোট বড় সবাইকে। সেটাই বসে বসে দেখছে ফারা। হাত যেন আর চলছেই না তাদের। মেহমানরা সবাই নাক ডেকে ঘুমাচ্ছে বোধহয়। অতিথিদের বেশ কিছু কাজিন সহ ফারা একটি টেবিল গোল হয়ে চেয়ার পেতে বসে আছে ছাদে। সবার দেওয়া শেষে অদিতি আর ফাল্গুনিকেও দুহাত ভরে মেহেদি পরিয়ে দিয়েছে নন্দিনী। ব্যস্ততা থাকায় ওরা তখন হেনা আর্টিস্ট থেকে মেহেদি নিতে পারেনি। ছেলে মেয়েদের কথা চিন্তা করে আফসানা চৌধুরী এত রাতও কফি বানিয়ে একজন সার্ভেন্টকে দিয়ে ছাদে পাঠিয়ে দিয়েছেন, সাথে কিছু ড্রাই কেক, কুকিজ এবং আস্ত ফল। তানভি এখনও মেহেদি পড়েনি। রাতে শোবার সময় নন্দিনী পরিয়ে দিবে তাকে। নন্দিনী আবার খুব ভালো মেহেদি পরাতে পারে। ওর মেহেদি পরানোর ডিজাইন সবার থেকে আলাদা। একজন হেনা আর্টিস্ট ওর কাছে নির্দ্বিধায় হার মানতে বাধ্য। মেয়েটার মধ্যে আর যাই হোক অনেকগুলো ভালো গুণ রয়েছে। তানভি মেহেদি না পড়াই অদিতি বলল, তানভি তুই যেহেতু মেহেদি পরিস নাই, তুই বরং সবাইকে কফি মগে ঢেলে দে। আচ্ছা দিচ্ছি বলে তানভি মগে কফি ঢেলে এক মগ করে সবাইকে দিতে লাগলো। সবাইকে দেওয়া শেষে ফারাবিকে দেওয়ার সময় হঠাৎ অসতর্কতা বশত প্রায় অর্ধেক গরম কফি ফারাবি বুকে পড়তে ফারাবি চ্যাত করে আহ করে আর্তনাদ করে উঠল। তানভি ভরকি গিয়ে সাথে সাথেই বলল, সরি আসলে আই এম রিয়েলি ভেরি সরি। ইটস ওকে।
শক্ত গলায় বলে ফারাবি। বিরক্তিকর দৃষ্টি নিক্ষেপ করে টি শার্ট ঝাড়তে লাগলো। তার সারা বুক জ্বালিয়ে দিয়েছে অসভ্য মেয়েটা। লজ্জা শরম দমন করে ফারাবি চুপ করে রইল। তানভি আমতা আমতা করে বলল, কে জানতো এমন কিছু হবে? ফারাবিকে বলল, এক্সকিউজ মি, কিছু মনে না করলে আপনার জন্য আইস ব্যাগ এনে দেব? নো নিড, আই এম ওকে। তানভি আর কিছু বলতে পারল না। তবে ফারাবির চাহনি বলে দিচ্ছে। ফারাবি যার পরনেই বিরক্ত। তানভীর অস্বস্তি হতে শুরু করলো। তানভীকে অস্বস্তির হাত থেকে রক্ষা করতে হঠাৎ ফারা নন্দিনীকে বলে উঠল, নন্দিনী, তুমি নাকি খুব সুন্দর গান গাইতে পারো? নন্দিনী মৃদু হেসে বলল, ওই একটু একটু। যাই পারো, আমাকে একটু শোনাবে? আছি তো মাত্র আর কিছু সময়। নন্দিনী মৃদু হাসলো। ফারা এমনভাবে বলল যে নন্দিনীর ভীষণ মায়া হলো। সে নিষেধ করতে পারল না। ফাল্গুনি ফারাকে বলল, খালি গলায় গান শুনলে ভালো লাগবে না আপু। ফারা বলল, তাহলে? ফাল্গুনি বলল, কেউ একজন গিটার বাজালে কেমন হয় অদিতি? অদিতি বলল, খুব ভালো হয়। ফাল্গুনি বলল, তো বসে আছিস কেন, যা ব্যবস্থা কর। ফারা বলল, ফারাবি ভাইয়া আর আয়মান ভাইয়াও তো আছে এখানে, ওদের একজনকে বল। অদিতি বলল, দাঁড়াও, ব্যবস্থা করছি। সারপ্রাইজ। বলেই তানভিকে নিয়ে নিচে যেতে নিলেই অসতর্কবশত ফারাবির পায়ের উপর চাপ পড়তে ফারাবি ওহ করে উঠল। তানভি হক চকিয়ে বলল, এক্সট্রিমলি সরি ভাইয়া, আমি আসলে দেখতে পাইনি। পাগুলো গুটিয়ে বসবেন তো। প্রত্যুত্তরে কিছু না বলে ফারাবি চল শক্ত করলো। ফারাবির ভাব দেখে তানভীর শরীর জ্বলে গেল। মনে মনে বলল, কত ভাব কালো ছেলেটার। বলে অদিতির সাথে পা মিলিয়ে হাঁটতে লাগলো। অদিতি বলল, ছেলেটা কে রে? কোন ছেলে? ওই যে চশমা পরা হাবা গোবা টাইপের কালো ছেলেটা। কেন, কি হয়েছে? কি আর হবে, যে মুখ দেখায় মনে হচ্ছে বলিউড বাদশাহ শাহরুখ খান। কে বলেছে কালো? ও তো শ্যামলা। সে যাই হোক, ছেলেটা কে সেটা বল। তুই অস্থির হচ্ছিস কেন? কই অস্থির হলাম? আগে বল, ছেলেটাকে তোর পছন্দ হয়েছে নাকি? ধুর, এত মুড বয়কে কোন পাগলে পছন্দ করবে? দেখতে হাবা গোবা আর আলকাতরার মতো কালো। অদিতি শব্দ করে হেসে ফেল। ফারাবি ওদের পেছন পেছন আসছিল ভেজা টি শার্ট চেঞ্জ করতে। কিন্তু তানভীর মুখ থেকে এমন কথা শুনে মুহূর্তে জল শক্ত করে ফেল। তানভী কি মনে করে হঠাৎ পেছনে ফিরতেই ফারাবিকে ওদের পেছনে দেখতে ভরকে গেল। ফারাবি নাক ফুলিয়ে চলে গেল। তানভী পেছনে থেকে গাল ভেঙচি দিয়ে বলল, মিস্টার হাবাকোবা, আলকাতরা ড্রাম। ফারাবি পেছন ফিরতেই তানভী আতঙ্কিত হয়ে বিড়বিড় করে বলল, মিস্টার হাবাকোবা এমনিতেই আলকাতরার মতো কালো, আবার কি মুড দেখায়, চেইনা চেহারা, নাম রাখছে পেয়ারা, আবার কি ভাবনায় সিনেমার হিরোদের মতো। বলেই ভেটকি মেরে অদিতির পেছনে দৌড়ে চলে গেল। ফারাবি দাঁত মুখ খিচিয়ে আগুন চোখে তাকিয়ে রইল। মেয়েটার প্রতি কথাই সে শুনেছে, মেয়েটা না একদম যাচ্ছে তাই। চুপচাপ দেখলো ফাজিল একটা, বিড়বিড় করে বলল, ইডিয়েট। সারাদিন খাটুনির ফলে আদিত্য ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছিল। অদিতি বাসায় ফিরে আদিত্যকে জোর করে টেনে ধরে সাথে নিয়ে এলো। বেচারা ঘুমে ঢুলমুলো। ঘুমু ঘুমু চোখে আদিত্য বিরক্তি নিয়েই বলল, উফ, অসহ্য। ছাদে এনেছিস কেন? ঘুমাতে দে। আগে গিটার বাজাবে, তারপর ঘুমাবে। পাগল হয়েছিস? প্লিজ ভাইয়া, একটু না করো না। চোখ রগাতে রগাতে হঠাৎ ফারাকে দেখতেই আদিত্যের মেজাজ দ্বিগুণ খারাপ হলো। মেয়েটাকে দেখলেই আদিত্যের ভালো মেজাজ মুহূর্তেই খারাপ হয়ে যায়। চলে যেতে নিতেই আদিত্য হাত টেনে ধরে বলল, আরে শুনবে তো? শোনার ইচ্ছে নেই, মুড নষ্ট হয়ে গেছে। ফারা বুঝতে পারল আদিত্যের এই কথার মানে। তাকে দু চোখে সহ্য করতে পারে না মানুষটা, সাপে নেউলের মতো। উফ ভাইয়া, শোনো, তুমি গিটার বাজাবে আর নন্দিনী গাইবে, বুঝেছো? আয়মানকে বল, আর না হয় ফারাবিকে। বলে চলে যেতে নিল। হঠাৎ রায়হান এলো তানভীর সাথে। ওর হাতে আইমানের গিটার। টায়ার্ড থাকায় রায়হান আজ বাসায় ফিরেনি। আদিত্যের সাথেই ঘুমিয়ে পড়েছিল। রায়হান বলল, যাচ্ছিস কেন? একটুই তো আবদার করেছে, এমন দিন প্রতিদিন আসবে নাকি? তোর এত দরদ হলে তুই বাজা। আদিত্য। আদিত্য জল শক্ত করলো। রায়হান কিছু একটা বুঝিয়ে বলতে আদিত্য দাঁতস্থ করলো নিজেকে। রায়হান গিটার এগিয়ে দিয়ে নন্দিনীকে বলল, রাজনন্দিনী, গান শুরু করো। নন্দিনী দোনামোনা করলো। এতক্ষণ গান গাওয়ার ইচ্ছে থাকলো। আদিত্যকে দেখে কেন যেন লজ্জা লাগছে। রায়হান বলল,
কি হলো, গাও? আসলে কি গান গাইবো বুঝতে পারছি না ভাইয়া। জ্যোৎস্না রাত যেহেতু, সেহেতু জ্যোৎস্না রাতের সাথে মিলিয়ে একটা গান ধরো রাজনন্দিনী। আদিত্য, তুই গিটার বাজা তাড়াতাড়ি। আদিত্য তপ্ত শ্বাস ফেলে একটাস বিরক্তির সহিত গিটার হাতে নিয়ে টুংটাং শব্দ করল। নন্দিনী নড়েচড়ে বসল, গলা পরিষ্কার করে জ্যোৎস্না রাতের সাথে মিল রেখে ভারতীয় সিঙ্গার সোনু নিগমের একটি গান গাইতে শুরু করলো। মায়াবী রাতের এই মধু যোজনায় চলো না হারিয়ে যাই আজ দুজনায়, নির্পাগল প্রেম নির্জনতায় আমার এই হৃদয় শুধু তোমাকেই চায়, নিঃশ্বাসে খুঁজে পায় সবটুকু বিশ্বাস, স্বপ্ন আবার চোখে করে বসবাস, তুমি যে আমায় বলছে নদী আকাশ আর বাতাস, থেকো না দূরে সরে তুমি লজ্জায়। আজ শান্তশিষ্ট আইমানও সবার সাথে বসে গান শুনছে। সঙ্গী হিসেবে রয়েছে ফারাবি। একটু আগে ড্রেস চেঞ্জ করে ফের ছাদে এসেছে। গানের সুরে সুরে চাঁদের মনোরম আলোয় আইমানের চোখ জোড়া বারবার নন্দিনীর দিকে চলে যাচ্ছে। গান শুনতে শুনতে নন্দিনীর গানে আদিত্য থমকালো। আদিত্য কেন জানি মনে হচ্ছে নন্দিনী তাকে উদ্দেশ্য করে গানটা গাইছে, তেমনটাই ফিল পাচ্ছে আদিত্য। সে বার কয়েক ভালোবাসা নিবেদন করল নন্দিনীর মুখ থেকে, আজও ভালোবাসি শব্দটি বের করতে পারল না। হয়তো মুখে বলতে না পেরে গানের মাধ্যমে বলছে, তেমনটাও হতে পারে। শারদীয় চাঁদের আঁচলেই আদিত্য খেয়াল করলো নন্দিনী এতক্ষণ তার দিকেই তাকিয়ে গানটা গাইছে। তাকে দেখে সবুজ কাজল দেওয়া মায়াভরা সরল চাহনি চোখ জোড়া নামিয়ে ফেল। গান গাইতে গাইতে আনমনে নন্দিনী আবারও আদিত্যের দিকে তাকালো। এবার সে ঘোরের মধ্যে আদিত্যের বিলাতি চোখ জোড়ার দিকে তাকিয়ে গাইতে লাগলো। মুগ্ধ ওই দুটি চোখ জেগে থাকে পাহারায়, না বলা কথা যদি বলা হয়ে যায়। সঙ্গে সঙ্গে চট করে আদিত্য নন্দিনীর দিকে তাকালো। নন্দিনী এবার আদিত্যের ধূসর মনির চোখ জোড়ার গভীরে দৃষ্টি রেখেই গাইল। তোমার চোখের আয়নাটাতে দেখি যে আমায়, মায়াবী রাতের ওই মধু যোজনায় চলো না হারিয়ে যাই আজ দুজনায়, নির্পাগল প্রেম নির্জনতায় আমার এই হৃদয় শুধু তোমাকেই চায়। অন্যদিকে ফারাবি, আইমান আর ফারা আদিত্য আর নন্দিনীর এই লৌকচুরি দেখা দেখি লক্ষ্য করলো। অদিতি, ফাল্গুনি আর তানভীর মিটমিটি হাসতে লাগলো। আইমান তার বড় ভাইয়ের দৃষ্টির মানে বুঝতে পেরে দীর্ঘশ্বাস ফেল। এমন দৃষ্টি সে অনায়াসই বুঝতে পারে। মনে মনে ভাবল, কি লাভ মেয়েটাকে ভালোবেসে, একসময় তার মতোই নীরবে ছাকা খেতে হবে মেয়েটার এঙ্গেজমেন্টের কথা শুনলে। সেও আজ থেকে প্রায় 9-10 বছর পূর্বে থেকেই নন্দিনীকে ব্যক্তিগতভাবে পছন্দ করত। ভেবেছিল সাহস করে একদিন প্রপোজ করবে। হঠাৎ 4 বছর আগে একদিন জানতে পারল নন্দিনী এঙ্গেজড। সেটা জানতেই আইমান বড়সড় ধাক্কা খায়। সেই থেকেই আইমান একেবারের জন্য নীরব হয়ে গেছে। নীরবে নন্দিনীকে ভালোবেসে কাছে না পেয়ে ছুতে না পারে এবং তার ভালোবাসাগুলো প্রকাশ করতে না পারে কতটা কষ্ট হচ্ছে তা আইমান জানে। কিন্তু তার ভাই না জেনে শুনে ঠিক তার মতোই একই নৌকায় পা বাড়ালো। এর শেষ পরিণতি কোথায় আইমান জানে না, তবে ভালো কিছু যে হবে না সেটা আইমান 100% শিওর। এতক্ষণ আদিত্যের বিরক্ত লাগলো। নন্দিনীর গান শুনতেই মনটা হালকা হয়ে গেল। কণ্ঠ তো নয়, যেন আজন্ম বয়ে চলা এক সুরেলা নদী, অথবা যেন উত্তাল কোনো সুরেলা সমুদ্র, যেখানে কেবল সুরের ঢেউ ওঠে। আদিত্য মুগ্ধ হলো। তানভীকে কফি পান করতে দেখে রায়হান বলল, তানভী, ফ্লাক্সে কফি থাকলে 1 কাপ কফি দে তো। কাঁচা ঘুম ভেঙে যাওয়াতে খুব মাথা ব্যথা করছে রে। দিচ্ছি ভাইয়া।